নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন ডক্টর গৌরী ডির লেখা ডিসেকশন রুমে। শুরু হচ্ছে আজকের গল্প ডক্টর গৌরী ডির ডিসেকশন রুমে। মিলন অবাক হয়ে ভাবতে লাগলো, বাহ, ভয় দেখিয়ে কাজ উদ্ধার করতে চাইছো, বললেন মিলন। তুমি বোধ হয় জানো না আমি ভয় কাকে বলে। জানি না। না ডাক্তারবাবু, আমার ওভাবে বলাটা উচিত হয়নি। আমি দয়া করুন, আমাকে মুক্তি দিন। একটু ভেবে মিলন বলল, মর্গে একজন ইনচার্জ থাকে, আর থাকে কালো ডোম। ওই সব করে, কিন্তু এই কাজটা করতে গেলে ইনচার্জকে লুকিয়ে কালো ডোমকে ঘুষ দিতে হবে, যা আমি ভয়ানক অপছন্দ করি। দয়া করুন ডাক্তারবাবু, ভগবান আপনার ভালো করবেন। কিন্তু ওই কাজের জন্য তো একটা আঙুল চাই। এসে যাবে, আপনি পরশুদিন লাস্টটা টেবিলে ওটা পেয়ে যাবেন। মিলন আরো কিছু প্রশ্ন করতে চাইছিল, কিন্তু হঠাৎ দেখলো ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেছে। পরদিন সন্ধ্যেবেলা জালাল নিজের মনে খড় কেটে চলেছে, সঙ্গে লোকটাকে পাঠিয়েছে খড় কিনতে। হঠাৎ দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে নন্দনাথি। চমকে উঠলো, জানালো, জালাল, এই কি করে হয়? সে তো কদিন আগেই মরে গেছে, আর মেরেছে তো তার ভাড়া করা গুন্ডারা। তাহলে জালালের গলা শুকিয়ে গেল। বলল, কে ওখানে? ছায়ামূর্তি উত্তর দিল, তোর জম বদলা নিতে এসেছি। কিসের বদলা? জালালের গলা কেঁপে উঠল। ভুলে গেলি এত তাড়াতাড়ি? তাহলে তোকে আমি মনে করিয়ে দিচ্ছি, শোন। বউয়ের টিউমার অপারেশনের জন্য তোর কাছে 10,000 টাকা ধার করেছিলাম, মনে পড়ে? কথা ছিল 1 মাসের মধ্যে শোধ করব, কিন্তু যখন শোধ দিতে এলাম তুই পাতা দেখিয়ে বললি আমি নাকি তোর কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছি, আর তা না নিলে তুই আমার জমি জমা তার মেশিন দখল করে নিবি। আমি বলেছিলাম মিথ্যা কথা বলবি না, তোর জীব আমি টেনে ছিঁড়ে নেবো। তুই বললি তাই নাকি? তবে দেখ আমি তোর কি করি। বলে তুই সেদিন রাতে আমাকে গুন্ডা দিয়ে ঘর থেকে টেনে বার করে আমার বুড়ো আঙুলটা কেটে দিলি, যাতে আমি আর তাঁত বুনতে কোনোদিন না পারি। ওই অবস্থায় আমি ছুটে যাচ্ছিলাম থানায়, তোর গুন্ডারা আমাকে রাস্তাতেই মরবার সময় দেখলাম। তোর শয়তানি হাসি, তাই তখন কিছু করতে না পারলেও আজ করব। আমি আজ তোর ওই আঙুল শুদ্ধ ডান হাতটায় কেটে নেব। ভয়ে চেঁচাতে চেঁচাতে ছুটল জালাল। ওর পিছনে তাড়া করে চলল নন্দনাথি। ক্লান্ত হয়ে পড়ে গেল জালাল, আর তখনই নন্দ তার অশরীরী শক্তি দিয়ে ওকে মেরে ফেললো। তারপর ওর আঙুল কেটে নিয়ে গেল মর্গে। যা সে কোনোদিন বিশ্বাস করেনি, সেই ভূতের জন্য মিলন গিয়ে চুপি চুপি কালো ডোমের সঙ্গে দেখা করলো। সন্ধ্যের পর থেকে মদে চুর হয়ে থাকলো কালো, তাই কলেজের ফাঁকেই গেল। ওর হাতে 500 টাকার একটা নোট গুজে দিল। লোভে কেমন
যেন হয়ে গেল কালুর চোখ। বলল, কি করতে হবে বাবু? মিলন সব বলল। ওই মরাটার ওপর একটা কাজ আছে, রাত 11টার সময় ও একবার যাবে। কালু যেন সব ব্যবস্থা করে দেয়। সব ব্যবস্থা হয়ে গেল। মিলন দেখলো নন্দতাতির দেহটা ফরম্যালিন দিয়ে রাখা আছে ছাত্রদের ডিসেকশনের জন্য, কিন্তু আঙুল কই? নন্দ তো বলেছিল আঙুল এনে দেবে, না হলে তো তার টাকাটাই গেল। তাছাড়া এসব কাজের রিস্ক তো কম নয়। আফসোস হলো মিলনের, এটা কি হলো? এটা ভূতের জন্য সে এত বড় মুখাম করলো, তাকে বিশ্বাস করলো। চমকে উঠল মিলন। তার সামনে টপ করে কে যেন একটা সদ্য কাটা আঙুল এনে রাখলো। তাকে দেখলো ছায়ামূর্তি। চটপট সবার চোখ এড়িয়ে গেল মিলন। দিদিকে বলে গিয়েছিল রাত হবে, ডিউটি পড়েছে। দিদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। টেবিলে খাবার ঢাকা ছিল। মিলন খাবারটা খেয়ে শুয়ে পড়লো। উত্তেজনায় তার শরীরটা তখনও কাঁপছিল, ঘুম আসছিল না। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। ফ্যাস ফ্যাসে গলায় কে যেন ডাকছেন, ডাক্তারবাবু। মিলন তাকিয়ে দেখলো ছায়ামূর্তি। বিরক্ত হলো, আবার তুমি কেন? তোমার কাজ তো হয়ে গেছে, এবার বাবু আমাকে দয়া করে মুক্তি দাও। আরে শোনা তুমি বাবু, ছায়ামূর্তি নম্র কণ্ঠে বলল, আমি শুধু একবার আপনাকে প্রণাম করে আমার শ্রদ্ধা জানিয়ে চিরকালের মতো চলে যেতে এসেছি। আপনি ভালো থাকুন ডাক্তারবাবু। ভগবান আপনার মঙ্গল করুন, মঙ্গল করুন, মঙ্গল করুন। ছায়ামূর্তি মিলিয়ে গেল ধীরে ধীরে। মিলনের ঘুম আর এলো না। তার জীবনে এক অভাবনীয় ঘটনা। সত্যি কি তাহলে মৃত্যুর বড় মানুষের অস্তিত্ব থাকে? দিদির কথাই কি ঠিক? অবিশ্বাস করবে কি করে? এ তো সবটাই তার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা, নিজের হাতে করা। মিলনের মনে হলো বুদ্ধিতে এর ব্যাখ্যা চলে না। শেষ হলো আজকের সমগ্র পর্ব ডিসেকশন রুমে। ধন্যবাদ।